আমরা আজকের ক্লাসে দেখব ইনডিটারমিনেট স্ট্রাকচারের কিভাবে অ্যানালাইসিস করতে হয় বাই ইউজিং মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। অর্থাৎ মোমেন্ট ডিস্ট্রিবিউশন করে কিভাবে আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচারের অ্যানালাইসিস করতে পারি সেটা দেখব। আর এই সম্বন্ধে প্রথম ধারণা দেয় 1932 সালে প্রফেসর হার্ডি ক্রস। প্রফেসর হার্ডি ক্রস 1932 সালে ইন্ডিয়ান স্ট্রাকচারের সেই ধারণা আমাদের মাঝে দিয়ে থাকেন। সেখান থেকে নিয়ে আমরা যেটা আজকে দেখব। স্যার 118 দিয়েছেন? কত? 118 118 আলভি হাসান। না দেইনি, এখন দিলাম। আমি তো রাখছি হয়তো। স্যার 157 দিয়েছেন। ওকে কত? স্যার 157 রূপা আক্তার। না রূপা আক্তার তো দেইনি, এখন দিলাম। ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম যে প্রফেসর হার্ডি ক্রস ইন 1932 সে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড যেটা এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন। তো আমি এইটুকু বলার আগে মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা জিনিসটা কি আসলে সেটা যদি না বুঝতে পারি, আপনি 5টা 10টা অঙ্ক সলভ করা এটা কোনো ব্যাপার না। এটা এই যে শীটে যে অঙ্কটা দেওয়া আছে পরীক্ষায় আমি যত ঘুরে ফিরে দিই আপনারা দেখে দেখে সলভ করে ফেলতে পারবেন, বাট এটা থিমটা কি? মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা আমাদের কাছে কোন নতুন ধারণা বা জিনিস আমাদেরকে সে শেখাচ্ছে বা বোঝাচ্ছে বা যেটা আমরা জানতেছি জিনিসটা কি, সেটার জন্য আমি একটু হোয়াইট বোর্ডে যেতে চাচ্ছি। হোয়াইট বোর্ডে শেয়ার দিই। আমরা জানি যদি এরকম কোন একটা বিম হয় এবং সেই বিমে যদি এই প্রান্তে ফিক্স সাপোর্ট থাকে আর এই প্রান্তে যদি ফিক্স সাপোর্ট থাকে আর মাঝে যদি একটা মনে করেন হিঞ্জ আছে, এখন আমরা জানি যে মোমেন্ট at A সামথিং কিছু একটা আছে, at B সেখানে সামথিং আছে, বাট at C তে কোনো মোমেন্ট নাই। কারণ হচ্ছে কি ইনডিটারমিনেট আর ডিটারমিনেট সেটার কথা না, আমরা কথা বলতেছি সাপোর্ট নিয়ে। সাপোর্টে আমরা জানি অনলি ফিক্সড সাপোর্ট which can carry or it can carry moments. Without fixed support মোমেন্ট ক্যারি হতে পারে না, অর্থাৎ মোমেন্ট কিছু রেজিস্ট করতে পারে না। তাহলে এই স্ট্রাকচারে যদি ডিফ্লেকশন প্যাটার্ন দেখি, আমি ডিফ্লেকশন মানে আপনারা জানেন, আপনারা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অথবা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেখানে পড়েছেন। ডিফ্লেকশন মানে কি, এই একটা ক্যান্টিলিভার বিম এর উপরে যদি লোড দেওয়া হয়, ইলাস্টিক কার্ভ ডায়াগ্রাম, আপনারা এসএফডি বিম পড়েছেন, একটা কার্ভ ছিল ইলাস্টিক কার্ভ ডায়াগ্রাম যেটাকে কন্টাক্ট লেকচার, পয়েন্ট অফ কন্টাক্ট লেকচার আপনারা যাই হোক ওগুলো আলোচনা করলে আপনারা বুঝবেন না মনে হইতেছে, কারণ আপনারা কেউ রেসপন্স করতেছেন না। আমি যেটা বলবো, এই যে লোডটা আপনি দিলেন এর উপরে, তাহলে বিমটা বেঁকে যাবে কিভাবে? এভাবে বাঁকবে, বুঝতেছেন কিনা? জি স্যার। তাহলে এইটুক যে বেঁকে গেল এটাকে আমরা বলি ডিফ্লেকশন, ডেল। এইটা যদি একটা ইউনিফর্ম লোডেড বিম হয় সে বাঁকবে কিভাবে? দেখেন এখানে খেয়াল করে দেখবেন এই প্রান্ত কি ফিক্স সাপোর্ট, তাই না? তাই কিন্তু এখানে বাঁকছে খুব কম, খুবই আস্তে আস্তে বেঁকে বেঁকে যত দূর যাচ্ছে ডিফ্লেকশন বাড়তেছে, বাড়তে বাড়তে এরকম হয়েছে। এখানে কি হবে? এখানে একটু কম হবে, এখানে বাড়বে, এভাবে যাবে গিয়ে আবার এখান দিয়ে বেড়ে এটার সাথে মিশে যাবে। এটা হচ্ছে ডিফ্লেকশন প্যাটার্ন। এটা যদি আমার হিঞ্জ সাপোর্ট হয়,
এটা দেখেন। তাহলে আমরা যেটা দেখলাম যে রোটেশন বা টরশন এটা হিন সাপোর্টে শূন্য হয়ে যাচ্ছে, ফিক্স সাপোর্টে কিছুটা থাকবে কিন্তু খুবই অল্প, যেটা আমাদের কাছে মনে হবে আসলে নাই, মনে হবে যে এই পয়েন্টে জিরো, ওই পয়েন্টের কাছে না, সেখানে কিছুটা আছে। বাট এই রোলার সাপোর্ট বা হিন সাপোর্ট সে কোনো রোটেশন বা টরশন নিতে পারে না। এটুকু বুঝতে পারছেন সবাই? এটুকু ক্লিয়ার? জি স্যার। এরপরে যদি আমি আসি, এইটাকে আমি যদি এখান থেকে আলাদা করে ফেলি, মনে করেন সাপোর্টটাকে আলাদা করবো, তো আমরা বোঝার জন্য একটু বড় দৈর্ঘ্য নিলাম, এইটুকু এইটুকু কেটে যদি আমি আলাদা করি, তাহলে প্যাটার্নটা আমি কেমন দেখবো, এই মোমেন্টের মানটা কেমন আসবে, বা আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে একটু আলাদা করলাম, এবার আবার একটা মোমেন্ট আসবে, এইটুকু এখান থেকে এর বিপরীতে এখানে একটা মোমেন্ট, আবার এখান থেকে কেটে যদি আমি নিই, এইবার আবার আরেকটা মোমেন্ট আসবে। কেনই বা মোমেন্টটা এইদিকে দিলাম আমি, সেটা তো আপনারা জানেন যে ডিফ্লেকশন যদি এরকম স্যার ডিফ্লেকশনের সেটেল করে আছে। হ্যাঁ, যদি কাপের মতো করে হয় তাহলে মোমেন্টটা পজিটিভ মোমেন্ট, আর যদি উল্টা এরকম হয় তাহলে নেগেটিভ মোমেন্ট, ডিফ্লেকশনের উপর নির্ভর করবে। সেই হিসেবে এটাকে সাইন কনভেনশন রুল বলে, সেই জন্য আমরা এটা দিয়েছি এখানে। যাই হোক, ডিরেকশনটা তো বড় ব্যাপার না, তাই এটা যদি এইদিকে দেখানো হবে এ বরাবর বি প্রান্তে, আর এই অংশ কিন্তু সি, এখানে সাপোর্ট আছে একটা আমাদের রোলার সাপোর্ট, এটা হবে এই দিক বরাবর। তাহলে আমি দেখলাম আমরা এখানে টোটাল স্ট্রাকচারের যে লোডটা আসতেছে সেটা কিন্তু মোমেন্ট একটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে সাপোর্ট গুলাতে। এই মোমেন্টটাকে আমরা লিখতে পারি এম বি এ, সরি এটা বি এ না, এটা হচ্ছে সি এ, এখানকার মোমেন্ট। আমি টেক্সট অপশনে যাই, এইটুকু হচ্ছে এম সি এ, তাহলে এটা কি হবে, ওইটাও এম সি হবে, সেম হবে, দুইটা মোমেন্ট তো একই, শুধুমাত্র ডিরেকশনটা না ভিন্ন। জি স্যার। এই প্রান্তে এটা কি হবে, এটা হবে এম সি বি। জি স্যার, এটা সিবি হবে। এই কোনটা বিসি কোনটা সিবি সেটা মনে রাখবেন, যে পয়েন্ট হবে সেখান থেকে অপোজিট দিকে। আমি যদি বি তে মেজারমেন্ট করতে চাই, বি তে লিখলে কিন্তু সেটা হবে এম বিসি। সিবি আর বিসি মানে হচ্ছে মান এক, ডিরেকশন আলাদা। এই পয়েন্ট আমি যদি লিখতে যাই তাহলে কি দাঁড়াবে, এম এসি। এসি। কারণ এগুলো আমাদের পরবর্তীতে অনেক বারবার আসবে যে কোন মোমেন্টটা কোথায় যাবে। তাহলে আমরা লিখতে পারি না যে দুইটা ভ্যালু সেম, এখানকার এম সি এ এবং এম সিবি দুইটাই কিন্তু সেম, কারণ আমরা জানি আমি যদি কোনো অংশকে কেটে ফেলি, এটাকে ব্যালেন্স করার জন্য উভয় পাশে একই পরিমাণ লোড দিতে হবে আমাকে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই যে দুই পাশে যে ফিক্স সাপোর্ট ছিল, এই জন্য এই মোমেন্টটা কেন বলো ফিক্সড ইন মোমেন্ট। আমি কালার চেঞ্জ করি, এমবিসি এবং এমসিএ এটা হচ্ছে ফিক্সড ইন মোমেন্ট।
এখন আমাদের কিছু স্ট্যান্ডার্ড জানতে হবে, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে আপনারা পড়ছেন, সরি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে অথবা SM2 তে, যদি একটা ইউডিএল থাকে এরকম, আর সাপোর্ট যদি থাকে আমাদের এল, মোমেন্ট লোড থাকে ডব্লিউ, তাহলে মোমেন্ট কত? WL²/8। এটা থাকলো সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে। যদি ফিক্স সাপোর্ট হইতো তাহলে WL²/12। এই মানগুলো আপনারা আবার গিয়ে আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে বইটা আছে, ফেরিসের বই, অথবা ফেরিসের বই না থাকলেও সিঙ্গারের বইতে আছে, সিঙ্গারের বইতে এই ভ্যালুগুলো দেওয়া আছে। আমি তারপর আরেকটু স্মরণ করাই দিব, লিখে দিব। আমি লিখতেছি, আমি এটা মুছে দিলাম, মুছে তারপর স্যার করতে গেলে তো মেকানিক্স অবশ্যই লাগবে। হ্যাঁ, কারণ ওই ভ্যালুগুলো যদি মনে না থাকে আপনার, আপনি ওইখানে কিন্তু আপনারা ওইটাই ছিল আপনার অঙ্ক, বের করতে বলছিল মোমেন্ট কত, আর এখানে আপনাকে মোমেন্টটাই বের করতে হবে, এরপরে আরো অনেক স্টেপ আগাইতে হবে। সো ওইটা যদি আপনি মনে না রেখে নিজে নিজে বের করতে যান, তাহলে ওইটা তো আরেকটা অঙ্ক, তাহলে আপনি তো অঙ্ক শেষ করতে পারবেন না কখনই। সেজন্য কিছু ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে। আমি আবার একটু স্মরণ করাই দিচ্ছি। যদি এরকম থাকে, বোথ ইন ফিক্স থাকে এবং এখানে ইউডিএল থাকে, তাহলে এখানকার মোমেন্ট হচ্ছে WL²/12। এই দিকেও যা, এই দিকেও তাই, তবে ডিরেকশন ভিন্ন। এটা হবে পজিটিভ যদি, আর এটা হবে নেগেটিভ, WL²/12। এটা যদি A হয়, এটা যদি B হয়, তাহলে আমি যদি বলি MAB = কত? MAB = WL²/12 পজিটিভ, আর MBA একই মান নেগেটিভ। এই হলো একটা। আরেকটা কন্ডিশন আছে স্ট্যান্ডার্ড, যদি মাঝখানে কোনো পয়েন্ট লোড থাকে P, তাহলে এই প্রান্তের লোড মোমেন্ট হবে PL/8, এই প্রান্ত হবে PL/8 কিন্তু নেগেটিভ। এগুলো আপনাদের মনে রাখতে হবে, কারণ এগুলো বের করা যায়। এগুলো বের করতে করতে আপনার 20 মিনিট চলে যাবে এইটুকু বের করতে, বাকি অঙ্ক কখন সলভ করবেন? এই জন্য আগে আপনাদের সব জিনিসগুলো শিখাই আসা হয়েছে, যাতে আপনারা এগুলো মনে রাখেন। তা না হলে তো প্রথম ক্লাসে আপনাদেরকে স্ট্রাকচার 3 পড়ানো শুরু করে দিত বা 2 পড়াইতো। ওই সময় আমরা মনে করছি স্যাররা আমাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আসলাম, কেন আমাদের বিল্ডিং ডিজাইন করান এখন পর্যন্ত। তো প্রথমে যদি বিল্ডিং ডিজাইন করাইতো এগুলো বুঝতে পারতেন। এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো স্যার আপনি কখনো আগাইতে পারবেন না সামনে। যাই হোক, আরেকটা আছে কন্ডিশন আমি দিই, সেটা এটা হলো যদি ঠিক মাঝখানে থাকে, তখন যদি যে কোনো এক পাশে থাকে, এদিক বরাবর এই দূরত্ব, এদিক বরাবর মনে করেন বি দূরত্ব, পি আছে, তাহলে মোমেন্ট এখানে কত হবে? পজিটিভ। এটা হবে PA²/B/L, আর এই পাশে হবে PB²A/L। খেয়াল করে দেখবেন, যার কাছেরটা তার অপোজিটটার স্কয়ার হয়। যদি এই প্রান্তে আমি আসি, এই প্রান্তে কি বি কাছে, এই প্রান্তে থেকে বি কাছে, তাহলে অপোজিট কোনটা? A² হবে ইনটু B/L। L মানে কি? L মানে হচ্ছে টোটাল ডিসটেন্স A+B, A+B মানে হচ্ছে L। আর যদি এই প্রান্তে মাপতে চাই, অর্থাৎ যে প্রান্তে এখন আমার কার্সর সেইটা, সেখানে আবার কাছের ডিসটেন্স A, দূরটা B, তাহলে PB²/A/L A+B। এই 3-4টা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। এটুকু বুঝতে পারছেন সবাই? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা কন্ডিশন আছে যেটাকে আমরা 3 পয়েন্ট লোডিং বলি, অর্থাৎ একই সমান ডিসটেন্সে যখন লোড থাকে,
এখানে যদি পি থাকে আমার লোড পি, এখানে পি, ডিস্টেন্স এল ভাগ 3, এখানেও এল ডিভাইডেড বাই 3, এখানেও এল ডিভাইডেড বাই 3, এরকম যদি থেকে থাকে আমাদের, তাহলে আমার ফিক্সড ইন মোমেন্ট হবে 2pl/9, 2pl ডিভাইডেড বাই 9। এই প্রান্ত একই মান থাকবে 2pl ডিভাইডেড বাই 9, কিন্তু এটা হবে নেগেটিভ, এই প্রান্তটা হবে পজিটিভ। এটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা একটা অঙ্ক প্রবলেম সলভ করতে যাই। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে ওই জিনিসটা একবার একটু বলেন তো, মানে প্রথম যেটা স্যার, যেটা ওই যে আপনি এ আর বি দিয়ে ইন্ডিকেট করছেন, ফার্স্ট প্রথমটা ডাব্লিউ ওমেগা এল স্কয়ার ভাগ 12 যেটা, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যদি স্যার মোমেন্টটা যদি পি ওই যে স্যার মোমেন্ট এ বি নেব, ab তো wl/12। হ্যাঁ স্যার ওইটা শুধু আমি এ বি ক্ষেত্রে ওই নেগেটিভ হবে না পজিটিভ হবে স্যার, এই জিনিসটা একটু আরেকটু একটু ক্লিয়ার করে দেন। এটা হচ্ছে আমরা নরমালি সাইন কনভেনশন, যেটা আমরা ডান দিকে ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ ধরি আর ইন্টিগ্রাল ওয়াইজ হলো নেগেটিভ। নেগেটিভ ধরি, সেই হিসাবে কেউ কিছু কিছু বই আছে যেমন বেয়ার এন্ড জনসনের বই, ওরা আবার ধরছে কি এন্টিক্লোকাস পজিটিভ ক্লোকাস নেগেটিভ। এটা ডিপেন্ডস করবে আপনি কোন দিকে ধরতেছেন, ভ্যালুগুলো সেম থাকবে। তবে যখন একটা প্রবলেম আপনি সলভ করবেন, ওই প্রবলেমটায় যেই দিকে ধরবেন পুরো প্রবলেমে ওটাকেই ধরবেন। মনে করেন অর্ধেক করলেন ডান দিকে পজিটিভ ধরে, বাকি অর্ধেক বাম দিকে পজিটিভ ধরলে আপনার অঙ্ক ভুল হবে। কিন্তু আপনি যদি একটা অঙ্ক ধরেন, যে কোনো অঙ্ক শুরুতে শেষ পর্যন্ত একই দিক বরাবর পজিটিভ এবং তার অপোজিট নেগেটিভ, তাহলে কোনো ভুল হবে না। হয়তো সাইন চেঞ্জ হবে বাট অঙ্ক ভুল হবে না। স্যার তাহলে আমি ওই যে প্রথম যে ফিগারটা প্রথমটা, হ্যাঁ। ওইটা যদি আমি মোমেন্ট ইন্ট এ বি নেই, হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে সেই ক্ষেত্রে তো ওইটা তো এন্টিক্লকওয়াইজ হচ্ছে, তাহলে ওইটা তো নেগেটিভ হবে এ বির ক্ষেত্রে। হ্যাঁ আমি তো নেগেটিভ বলছি, এ বি হ্যাঁ, নেগেটিভ মানে বি এইটা পজিটিভ। বি এটা পজিটিভ। হ্যাঁ আমি দেখেন বি এ পজিটিভ সাইন দিয়েছি আর এ নেগেটিভ, আমি বলি নাই সাইন বলেছি, দেই নাই, এখানে নেগেটিভ দেই নাই, এখানে কিন্তু আবার দেখেন দেওয়া আছে। না এটা যখন আমি ডেসক্রাইব করেছি তখন আপনাদের বলেছি যে এটা পজিটিভ হবে ওটা নেগেটিভ হবে। স্যার তাহলে ওই ইন্টের ক্ষেত্রে তো ঠিক আছে। তো এখন কোন ইন বি পয়েন্টে স্যার ধরেন আমি ইন্ট পয়েন্ট ইন্ট মোমেন্ট বি এ যদি নেই তাহলে তো পজিটিভ, হ্যাঁ আর এ বি হলে নেগেটিভ। নেগেটিভ, হ্যাঁ ঠিক আছে স্যার। কিন্তু মোমেন্টের মান কিন্তু একই ইউডিএ স্যার, যেহেতু। হ্যাঁ মোমেন্টের মান তো স্যার সমান না হলে তো বিম ব্যালেন্সে থাকবে না। হ্যাঁ না এখানে সমান হবে, এই পয়েন্টে এসে আবার সমান নাও হতে পারে আমাদের। এখানে পি এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এল, এটা পজিটিভ হবে। পরের টুকু আবার কি পি বি স্কোয়ার এ ডিভাইড বাই এল, এক নাও হতে পারে। সেক্ষেত্রে কোনো পয়েন্টে মোমেন্ট বেশি আসবে, কোনো পয়েন্টে মোমেন্ট কম আসবে, তার উপরে স্ট্রাকচার ডিপেন্ডস করে তো আমরা সেখানে রিইনফোর্সমেন্টটা দিব। যেখানে বেশি মোমেন্ট আসবে সেখানে রিইনফোর্সমেন্ট আর বেশি দিলাম টরশনকে রেজিস্ট করার জন্য, যেখানে কম আসবে সেখানে কম দিব। এটা আপনারা যখন কনক্রিট 1 পড়ছেন না, কনক্রিট 1 আরসিসি 1 বিম ডিজাইন স্ল্যাব ডিজাইন, আপনার জি, রড স্যার। দিয়েছেন কিসের উপর ভিত্তি করে? মোমেন্টের উপরে। যেখানে মোমেন্ট নাই সেখানে আপনার কোনো রিইনফোর্সমেন্ট দেন নাই। মোমেন্ট বের করা, রিইনফোর্সমেন্ট বের করার সূত্র কি ছিল? m is equal to as fs jd wsd তে। তাহলে as টা ডিপেন্ডস করতেছে মোমেন্টের উপরে, এই এর মান স্টিলের মান। তো মোমেন্ট সমান হবে সব সময়, ইটস নট ম্যান্ডেটরি। আর সমান না হলে ভুল হবে তাও না, সমান হতেও পারে নাও হতে পারে। তবে ইউনিফর্ম যদি হয় সব জায়গায় লোডিং কন্ডিশন, দেন বোথ সাপোর্টস উইল টেক সেম অ্যামাউন্ট অফ মোমেন্টস। আমি কি বুঝাতে পারছি আপনাদের? জি স্যার। আমি বলছি যদি ইউডিএল হয় এবং লোডিং কন্ডিশন যদি ইউনিফর্ম ডিসটেন্স এবং ইউনিফর্ম অ্যামাউন্টে হয়, তাহলে বোথ সাপোর্ট ক্যান সমান। ক্যারি ইকুয়াল মোমেন্ট। আদারওয়াইজ ইট মে বি ইকুয়াল অর নট, অর্থাৎ সমান হতে পারে নাও হতে পারে। সেটা আমাদের দেখার বিষয় হলো কখন, যখন আমরা ওটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এ যাব বা আরসিসি ডিজাইনে যাব, তখন স্ট্রাকচারগত ডিজাইনে ফ্রেম স্ট্রাকচার বা ফ্রেম যদি করি তখন
অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার অতটা বেশি সমস্যা হওয়ার সেটা কোনো কথা না। এই হলো এইটুকু। এটা আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যদি এলোমেলো করে লিখেছি আমি, আপনারা বুঝতে পারেন লেখা একটু কঠিন এখানে। আর আরেকটা হলো যে বইতে আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমি একটা প্রবলেমে যাই, মানে প্রবলেম সলভ করি। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি জিনিসগুলো আমাদের বোঝা খুব সহজ হবে আশা করি ইনশাআল্লাহ। একটা প্রবলেম দেওয়া আছে দেখেন এখানে। আর কিছু আমি স্টেপ বলি যেটা আপনারা নোট করে রাখতে পারেন, আদারওয়াইজ আপনারা লিখেও রাখতে পারেন, আর নাহলে মনেও রাখতে পারেন। তো হয় কি, ওই লিখে না রাখলে আপনারা তো আমরা বুঝি একটু অলস বা ফাঁকি লুকিয়ে দিতে চান, তো মনে করবেন যে এই স্যার আবার এই কথাটা এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিওর কোন অংশে বলছে তো মনে নাই, দরকার নাই মুখস্থ করে যাই। ওই জন্য আমি বলি আপনাদের গত সেমিস্টারে বলছি কিছু নোট খাতা সাথে রাখবেন, কারণ এই কথাগুলো তো বলতেছি ক্লাসের মাঝখানে, আপনি ভিডিওতে ওই 2 ঘন্টা ভিডিও দেখে দেখে আপনি সময় পাবেন না বা দেখবেন না অলসতা করে, তখন আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন। সেটা হলো প্রথমে আপনাদেরকে বের করতে হবে ইন্টারমিডিয়েট জয়েন্ট, অর্থাৎ ইন্টারমিডিয়েট জয়েন্টটা ধরে আপনাকে কাজ করতে হবে মিড জয়েন্ট, অর্থাৎ মাঝখান থেকে কাজ শুরু করবো। এই যে বিম, তার ইন্টারমিডিয়েট জয়েন্ট কোনটা? বি। তাহলে আমরা মোমেন্ট বের করবো কি? এ বি বি এ, সি বি বি সি। কাজটা হচ্ছে কোথা থেকে? সেন্টার থেকে। এটা 1 নাম্বার স্টেপ, মিড জয়েন্টকে সিলেক্ট করতে হবে। 2 নাম্বার স্টেপ কি? ফাইন্ড আউট অর ক্যালকুলেট এফইএম, মানে ফিক্সড এন্ড মোমেন্ট। এতক্ষণ যে 4টা ইকুয়েশন দেখে আসলাম ওগুলা দিয়ে আপনাকে আলাদা আলাদা বিমে ফিক্সড এন্ড মোমেন্ট বের করতে হবে। স্টেপ নাম্বার 3, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে কি? ডিস্ট্রিবিউট মানে ইজিলি বুঝতেছেন যে এক জায়গাতে আরেক জায়গায় স্থানান্তরিত বা সরবরাহ করা। তাহলে আমি এই বি পয়েন্টে যে মোমেন্টটা পাবো ফিক্সড ইন মোমেন্ট, এ পয়েন্টে যেটা পাবো, সি পয়েন্টে যেটা পাবো, সেটা একে অপরকে কতটুকু দিবে আদান প্রদান করে। মনে করেন যে আপনার মা বা বাবা বা আপনার কোনো বন্ধু বা কলিগ আপনাকে বললো যে তোমরা 3 জন মানুষ আছো বা 2 জন মানুষ আছো, এই নাও একটা বড় তরমুজ নাও, দুজনে মিলে ভাগ করে খাও। এখন আপনার মনে করেন ছোট ভাই, ওকে কি আপনি বেশি দিবেন না কম দিবেন? স্যার ছোট ভাইকে কম দিতে হবে স্যার স্যার। কম দেবো স্যার। না, যদি মা সামনে থাকে তাহলে ছোট ভাইকে বেশি দিতে হবে, আর যদি মা না থাকে তাহলে ছোট ভাইকে বলতে হবে খা, আমি খাইতেছি। আপনি ঠিক এই সামনে রাখবে, আপনি তো বেশি খাইতে পারবেন, আপনার ক্যাপাসিটি বেশি না। আপনি দেখবেন যে ও 1 মিনিটে যদি খায় 1 অংশ 1 টুকরা, আপনি খাই ফেলবেন 3টা। আপনি মনে করবেন কি মা আসার আগে খাই রাখি, মা আসলে সমান সমান খাবো দুজনে। তাহলে আমরা বুঝলাম যে সবার ক্যাপাসিটি একরকম না, অর্থাৎ সব সাপোর্ট একরকম ডিস্ট্রিবিউশন করবে না। যার শক্তি বেশি সাপোর্টে সে বেশি খায় নিবে, আর যার শক্তি কম, ওই জন্য বললেন ছোট ভাইরা কম দেবো। কারণ কি? কারণ ছোট ভাই তো আপনার থেকে কম শক্তিশালী। যদি আপনার থেকে বড় হইতো, কম দিলে কি হইতো? একটা ঘুষি মারতো, তাই না? বা দিবি না, কে ঝগড়া করতো আপনার সাথে। হাউ ফানি স্যার। না, এখানে কিন্তু ব্যাপারটা তাই, প্র্যাকটিক্যালের সাথে কিন্তু আমাদের এটার মিল আছে। শক্তি যার বেশি আছে সে একটু বেশি খায়, আর যে দুর্বল তাকে সে একটু কম খায়। প্রাপ্য কম খায় না, তাকে কম খাওয়ানো হয়। সে প্রাপ্য পায় না, সে কি কম খাইতে চায়? না স্যার। তাকে দেয় না, কয় খা, আর নাহলে একটু পাবি না, দিলাম কান দিবি একটা, নিলে না নিলে যা। এখানে জিনিসটা ওইরকম, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এক এক সাপোর্টের এক এক রকম হবে, সেটা কোনটার কত হবে আমি বলে দেব। তাহলে 3টা স্টেপ। প্রথমে কি? ফাইন্ড আউট করতে হবে ইন্টারমিডিয়েট জয়েন্ট, দেন গো টু জয়েন্ট রিলেশনশিপ। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইন্ড আউট দ্য এফইএম, ফিক্সড ইন মোমেন্ট। দেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিস্ট্রিবিউট করতে হবে। আমাদের কি করতে হবে? আনব্যালেন্স মোমেন্ট, ডিস্ট্রিবিউট দ্য আনব্যালেন্স মোমেন্ট অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কিভাবে বের করবেন? ডিএফ,
আমি নিয়ম বলে দিচ্ছি, কিন্তু আমাদের এই অঙ্কে আমরা সাপোর্ট কন্ডিশন দেখলে বুঝতে পারবো। কিন্তু যেখানে মনে করেন যে সাপোর্ট কন্ডিশনে ঠিক আছে কিন্তু তিনটা ফিক্স সাপোর্ট একসাথে লেগে আছে, মনে করেন যে এই তিনটা শক্তিশালী দেশ কি কি এখন আমাদের এশিয়াতে, মনে করেন ভারত, চীন, আর কাকে বলবো, দিলাম উত্তর কোরিয়া। এই মনে করেন যে তিন রাষ্ট্রের মধ্যে মারামারি লাগলো, তিন রাষ্ট্রের মধ্যে মারামারি লাগলো, শক্তিশালী কে? চীন। স্যার চীন। এখন চীন শক্তিশালী হওয়ার পরে কোনো কাজ নাই তো, কারণ চীন তো হচ্ছে আমেরিকা বিরোধী, ওইদিকে দক্ষিণ কোরিয়া আমেরিকার বন্ধু, তাহলে কি আমেরিকা আগে আসবে না দক্ষিণ কোরিয়ার সাথে? জি স্যার। তাহলে ওর শক্তি বেড়ে গেল না আর একটু? জি স্যার, কিন্তু তাদের দলাদলি হয়ে যাচ্ছে স্যার। তাহলে আমাকে জানতে হবে কার শক্তি কতটুকু আছে, সেটা দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা সন্ধি করতে চাই, মনে করতে তিন দলে মারামারি লেগে গেল, পারমাণবিক বম ফালাবে এই অবস্থা, তখন তারা কি বলবে? আসো আমরা আলোচনার টেবিলে আসি, আমরা আলোচনা করি। আলোচনা তখন দেখা যাচ্ছে দুর্বল যে প্রতিপক্ষ কম্পারেটিভলি তাকে একটু কম দেওয়ার চেষ্টা করা হয়, শক্তিশালী প্রতিপক্ষকে একটু বেশি নেয়। ওই হিসাবে তখন ডিস্ট্রিবিউট হবে। সেই ডিস্ট্রিবিউশনটা করবো আমরা স্টিফনেসের উপর ভিত্তি করে। আপনার স্টিফনেস পড়ছেন মনে আছে? আবার সেই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এসএম, স্টিফনেস মনে নাই? দৃঢ়তা, দৃঢ়তা তো বুঝেন আপনারা? দৃঢ়তা। জি স্যার। এখানে কিন্তু যে আমি কাঠিন্য বা শক্ত এরকম বোঝাই নাই, শক্ত এক জিনিস আর দৃঢ়তা আরেক জিনিস। আমি একটু অল্প বোঝাই। এই মনে করেন একটা বিল্ডিং আছে, এখানে মনে করেন বাচ্চা ধাক্কা দিল, এইভাবে বেঁকে যাবে। আর আরেকটা মনে করেন এরকম ঠিক না, এ ধাক্কা দিল, এ কি এইরকম করে বেঁকে যাবে না? বেশি বাঁকবে না? স্টিফনেস, এর স্টিফনেস কম, এর স্টিফনেস বেশি। এটা নির্ভর করে কি মোমেন্ট অফ ইনারশিয়ার উপরে। মোমেন্ট অফ ইনারশিয়া কি? আই। আই ইজ ইকুয়াল টু কত? বিডি কিউব ভাগ 12। বিএস কিউব, হ্যাঁ বিএস কিউব বাই 12 বা বিডি কিউব বাই 12। এটা রেক্টেঙ্গুলারের জন্য একরকম, স্কোয়ারের জন্য আরেক রকম, ট্রায়াঙ্গুলার জন্য আরেক রকম। এগুলো আপনারা আবার আজকে একটু দেখবেন। আজকে আমরা ক্লাস শেষ হলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বা বলবো বা সাজেস্ট করবো প্রিভিয়াস ক্লাসের এইসব জিনিসগুলো যেগুলো আমি আজকে আলোচনা করলাম, যেগুলো এখানে আমার আলোচনা করার কথা না, তাও যাতে আপনারা ফুললি জিনিসটা বুঝে একটা অঙ্ক সলভ করা, না বুঝে আমার কাছে 100 অঙ্ক সলভ করার চেয়ে বুঝে একটা সলভ করা ভালো। রাইট স্যার। সেই জন্য আমি আপনাদেরকে বললাম অনেক কথা যেগুলো আমি এখানে না বললেও হইতো, কিন্তু বললাম যাতে আপনারা এগুলো আবার একটু রিমেমোরাইজ করতে পারেন, মানে রিকল করতে পারেন মেমোরিকে, এবং বাসায় একটু দেখেন। তাহলে স্টিফনেস গেল। এই স্টিফনেসের উপর ভিত্তি করে আপনি ডিএফ লিখবেন। আমি ডিএফ এর ইকুয়েশনটা লিখে দিচ্ছি। ডিএফ ইজ ইকুয়াল টু মেম্বার স্টিফনেস, এমএস, মেম্বার স্টিফনেস। আমি সংক্ষেপে লিখলাম, এখানে লেখার জায়গা নেই, আপনি এটা লিখে রাখেন, নোট করে রাখেন। এমএস মানে হচ্ছে মেম্বার স্টিফনেস, এটাকে আমরা প্রকাশ করি কে দ্বারা, আর শেষে হচ্ছে সামেশন অফ অল এমএস মেম্বার স্টিফনেস, অল মেম্বার স্টিফনেস। অল জিনিসটা কিভাবে আসলো? এই যে মনে করেন একটা জয়েন্ট, এখানে 4টা মেম্বার আছে, এটা সি জয়েন্ট না, এর মনে করেন স্টিফনেস 1, এর হচ্ছে 3, এর 4, এর 5। এখন এখানে আমি ওই রকম মনে করেন একটা তরমুজ দিলাম বা 10 কিপ লোড দিলাম। এখন তরমুজ বলতে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু মানে নিজেদের আনঅফিশিয়াল ভাষায় বলতেছি, এটা তো লোড হিসাবে, তরমুজটা এখানে লোড হিসাবে। মনে করেন এখানে আমি 100 কিপ লোড আসলো বা 500 কিপ, 50 কিপ, বাই দা ওয়ে যে কোনো একটা আসলো, তাহলে এর স্টিফনেস এর কত? 1 ডিভাইড কত দিয়ে হবে? 5 আর 4 9 আর 3 12 আর 1 14, অর্থাৎ যা আসবে 14 ভাগের 1 ভাগ সে পাবে। এই মেম্বারটা কত পাবে? 14 ভাগের 5 ভাগ, কারণ তার নিজের স্টিফনেস 5 ডিভাইডেড বাই অল দ্য স্টিফনেস অন দ্যাট জয়েন্ট, অথবা
অল দ্য মেম্বার স্টিফনেস। এখানে কয়টা মেম্বার? একটা, দুইটা, তিনটা, চারটা মেম্বার। চারটার স্টিফনেসকে সাম করে ডিভাইড করতে হবে পার ইন্ডিভিজুয়াল মেম্বার স্টিফনেস দ্বারা। বুঝতে পারছেন সবাই? এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে। এই স্টিফনেসের উপর ডিপেন্ডস করে একটা মেম্বার কতটুকু রোটেশন হবে। আর্থকোয়েক যদি অ্যানালাইসিস করেন কেউ আপনারা সফটওয়্যারে, বিশেষ করে ইট্যাপস বা স্টার্ট প্রো দিয়ে, সেখানে এই স্টিফনেসেরই খেলা, স্টিফনেস বের করতে হয়। এগুলো নির্ভর করে ম্যাটেরিয়ালসের স্ট্রেংথের উপর, কি করে ম্যাটেরিয়াল দিচ্ছেন, সাবসেকশন প্রপার্টি কেমন, ম্যাটেরিয়ালস প্রপার্টি কেমন, এগুলোর উপর নির্ভর করে। তাহলে আমি সলিউশনে যাই। আমার মনে হয় আপাতত একটা অঙ্ক সলভ করার জন্য, এখন যদি আমি আপনাদেরকে অঙ্ক সলভ নাও করে দিই, আপনারা দেখে দেখে সলভ করতে পারবেন, কিন্তু আমি একটা সলভ করাই দিই, তাহলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। এখানে লোড দেওয়া আছে 10 মিটার, একটা বিম 24 কিলোনিউটন পার মিটার, তার মোমেন্টাম ইনারশিয়া 5i। আর এখানে বিসি আরেকটা অংশ, সেখানে মিডে একটা লোড দেওয়া আছে 80 কিপ, 80 কিলোনিউটন, কিপ না কিলোনিউটন। আর ডিসটেন্স দেওয়া আছে 6 এবং 6। তাহলে আমি যে চারটা কন্ডিশন লিখে দিয়েছিলাম ফিক্সড ইন মোমেন্ট বের করার জন্য, সেটা দিয়ে আপনারা বের করতে পারবেন। এটা এলোমেলো ভাবে সলভ করা যায়, টেবিল আকারে করলে সুবিধা। টেবিলটা মনে রাখবেন, প্রথমে জয়েন্ট, এরপরে এ প্রান্ত, বি প্রান্ত, সি প্রান্ত, যদি আরো থাকে আরো প্রান্ত, যে কটা থাকে সে কটা দিবেন। এরপরে মেম্বার আসবে, সেকেন্ড অপশন মেম্বার। মেম্বার কি? এ বি, একটা মেম্বার। এই এ এবং বির মাঝে একটা হবে এ বি, আরেকটা হবে কি বি এ। ওই যে আগে বলেছিলাম, মনে আছে কিনা? এই প্রান্তের মোমেন্ট যদি এ বি হয়, এই প্রান্তের মোমেন্ট জি স্যার। বি এ। এ মনে আছে এরকম করে কাটছিলাম, কেটে জি স্যার, দেখাইছিলাম। মনে আছে। হ্যাঁ, তাহলে এ বি মেম্বারের মাঝে পয়েন্ট, সরি মুছে নেই, এ বি মেম্বারের মাঝে, সরি জয়েন্ট এ এবং বির মাঝে এ পয়েন্টে মেম্বারের নাম দিব এ বি, বি পয়েন্টে মেম্বারের নাম দিব বি এ। একইভাবে সি বি মেম্বারের মাঝে, সরি সি বি পয়েন্টের মাঝে বা জয়েন্টের মাঝে মেম্বারের নাম দেব বিসি, আর সি প্রান্তের মেম্বারের নাম দেব সিবি। এটা হয়ে গেল। এখন আসেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এই পয়েন্টে কি একটা মেম্বার আছে এবং সে কি ফিক্স সাপোর্ট, আর কোনো মেম্বার নাই এখানে, আছে আর কেউ? মনে করেন যে আপনাকে একটা সিঙ্গারা বা কিছু দেওয়া হলো, আপনার আম্মু দিয়ে গেল বা ফ্রেন্ড দিল, আপনি একাই খাবেন তো, একাই নাকি না অর্ধেক কাকপক্ষীকে দিবেন? না স্যার, দেওয়া যাবে না। তাহলে এটা ফিক্স সাপোর্ট, আর কেউ নাই, তাহলে কি সে কাউকে কি ডিস্ট্রিবিউট করবে? করবে না না। স্যার। এই জন্য ফিক্স সাপোর্ট যদি এক জায়গায় একটাই থাকে, তাহলে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 0। সে কাউকে দিবে না, সব নিজে খাবে। আর সি পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? 1। কেন 1 হইল সি পয়েন্টে? কেউ বলতে হবে না আমাকে? এতক্ষণ যে আলোচনা করছি এর মাঝে আছে। বি পয়েন্ট পরে আসতেছি, কারণ বি পয়েন্টে যে দুইটা মেম্বার আছে। স্যার পি পয়েন্ট তো স্যার পজিটিভ, আর এ পয়েন্ট স্যার নেগেটিভ। না না, ওইটা বলিনি আমি। আমি বলছি যে এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এ পয়েন্টে 0, কারণ বললামই তো সে নিজে একা সব খাবে। ইট মিন্স দ্যাট সে ডিস্ট্রিবিউট করবে সবকিছু, করবে না মানে সে নিজেই সব নিয়ে নেবে, এই জন্য 0 দিলাম। কিন্তু সি পয়েন্টে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 মানে কি? মানে সে একটু মোমেন্ট নিবে না। এটা কি সাপোর্ট? হিন সাপোর্ট না? এ কি মোমেন্ট নিতে পারবে? কি মনে হয় আপনাদের? ফিক্স সাপোর্ট ছাড়া কেউ মোমেন্ট নিতে পারে? না স্যার। তার মানে কি আপনি তাকে দিচ্ছেন হচ্ছে একটা জিনিস খাওয়ার জন্য, কিন্তু ডাক্তাররা তাকে ওই জিনিসটা খাইতে নিষেধ করছে যে যদি খান তাহলে সাথে সাথে মারা যাবেন। এখন যদি তাকে আপনি সেটা দেন, খাবে সে? স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। বাস্তবে কোনটা ফিক্সড সাপোর্ট কোনটা হিঞ্জ সাপোর্ট এটা বুঝবো কেমনে? বাস্তবে আমাদের, আমি এর আগে ক্লাসে বলেছি 99% সাপোর্ট হয় হচ্ছে ফিক্স সাপোর্ট, রোলার সাপোর্ট খুব কম থাকে।
এই যে মনে করেন ফ্যান ঝুলতেছে না আমাদের মাথার উপরে, এইটা হলো জি, স্যার। একটা রোলার সাপোর্ট। ওই ফ্যান যেখানে লাগাই দিচ্ছেন আপনি, ওই ফ্যানকে দেখবেন নিচ দিকে টানবেন, সে নড়বে না। কিন্তু ডানে ভাবে ধাক্কা দেন, সে নড়বে। বাসার নড়বে। সিলিং ফ্যান থাকলে ফ্যানটা বন্ধ করে যখন স্থির হবে তখন টেস্ট করে দেখবেন, নিচ দিকে টানলে স্যার। সে নড়াচড়া করবে না, কিন্তু ডানে ভাবে ধাক্কা দেন সে নড়বে। তার মানে কি, ডানে বামে সে কোনো রেজিস্ট করতে পারতেছে না, তাই সে নড়তেছে। আর নিচ দিকে আচ্ছা। দিলে সে রেজিস্ট করতে পারতেছে, বিদায় নড়তেছে না, সে ছিঁড়ে যাবে, তাও সে নড়বে না। জি স্যার, বুঝতে পারছি। আমি রুলার সাপোর্ট আমরা কি পড়ছিলাম, বাস্তবিক একটা নিতে পারে, এটা পড়ছিলাম না? জি স্যার, রোলার সাপোর্ট জি একটা। স্যার। এইটা হলো তার বাস্তবতা, সে একটা কেন নিতে পারে এখন বুঝতে পারছেন? জি স্যার। ওইরকম ভাবে আমরা আমাদের যদি দরকার হয় কখন আমরা রোলারও দেই, কিন্তু এই যে বিম কলাম যেগুলো জয়েন্ট আমি আগে বলছি প্রথম ক্লাসে, মনোলিথিক যে কাস্টিং থাকে সেখানে সব ফিক্স সাপোর্ট হয়। আমাদের বিম কলাম ফ্লোর একটার সাথে আরেকটা কি একসাথে কাস্টিং করে না, তো মনোলিথিক, সেই জন্য ওটা ফিক্স সাপোর্ট হয়। হ্যাঁ অনেক জায়গায় জি স্যার, থাকে, যেমন গত ক্লাসে বলছিলেন স্যার। হ্যাঁ এই যে যেমন কুয়েটের যে গেটটা, আপনারা যদি গেটটা দেখেন কুয়েটের গেটে দেখবেন অনেকটা লাঠি মাটি দেওয়া আছে না, লাঠি না আসলে ঠিক ওই যে গোল গোল স্টিলের রাউন্ড শেপ যেগুলো স্ট্রাকচার, ওর জি যে স্যার। সাপোর্ট সেখানে দেখবেন ওগুলো কিন্তু পিন দিয়ে লাগানো। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ড্র করে। এই যে কুয়েটের গেটটা তো এরকম, এই একটা মেম্বার এই একটা মেম্বার এরকম ভাবে গেছে, এখানে অনেক কিছু দেওয়া আছে ভাবে, এইখানে প্লেট দিয়ে মেম্বার দুটাকে জয়েন্ট দিছে। এই প্লেটের এই যে পাইপটা, সেই পাইপের কিন্তু যে ইন পয়েন্ট মানে গোড়ার দিকে সেখানে কিন্তু এরকম করে প্লেট আকারে দেওয়া, এটার সাথে প্লেট এখানে জয়েন্ট দিছে। এ হচ্ছে আবার হিন সাপোর্ট, কারণ একে আপনি ডানে বামে টানলে কোনো দিকে কিন্তু সে নড়বে না, এ কিন্তু ফ্যানের মতো না, এগুলো নাড়াতে পারবেন না। এবং এর এই যে যে ব্লকটা, এই ব্লকটা আবার ফিক্স সাপোর্ট, এই প্লেটটা এখানে ফিক্স করে দাঁড়ায়, প্লেটের সাথে এটা আবার হিঞ্জ সাপোর্ট দেওয়া। সো এরকম বিভিন্ন স্ট্রাকচার হিঞ্জ আছে, ট্রাসে হিঞ্জ ব্যবহার করা হয় বেশি করে ম্যাক্সিমাম ট্রাস স্ট্রাকচারে, কিন্তু ট্রাসের যে সাপোর্টটা যেখান দিয়ে মানে ভূমির সাথে সে রিলেটেড, ওটা আবার ফিক্স সাপোর্ট এরকম আছে। এখন আপনি আলভি হাসান না কোশ্চেন করছিলেন, বুঝতে পারছেন কোথায় ফিক্স দেওয়া হয়, কোথায় হিঞ্জ দেওয়া হয়, কোথায় নরমাল দেওয়া হয়? জি স্যার। ওকে, তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম, এই পয়েন্টের ডিস্ট্রিবিউশন আমরা মনে রাখবো। সিঙ্গেল একটা ফিক্স সাপোর্ট হইলে তার ডিস্ট্রিবিউশন 0, এবং সিঙ্গেল কোনো হিঞ্জ হইলে তার ডিস্ট্রিবিউশন 1। কিন্তু এই মাঝের যে বেচারা বি, এই কিছু ভাগাভাগি হয়ে যাবে, কারণ এই কিন্তু এক পাশে সিঙ্গেল না, এর সাথে অনেক কিছু রিলেটেড, দুটা মেম্বার আছে। তাহলে আপনারা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করেন, কিভাবে বের করব? ডিএফ ইজ ইকুয়াল টু এই মেম্বারে 5 আর নিচে 5 আর 4 9। ক্যালকুলেটর আছে, দেখি করে হয় কিনা, ভুলও হইতে পারে, এখানে করা ভুলও থাকতে পারে। 5/9 ভাগ করলে হয় 0.55, তার মানে কি 0.6। ঠিক আছে, চেক করছেন আপনারা? একটু চেক করেন, চেক করেন সবাই। জি স্যার, 0.55 আছে। হ্যাঁ এখানে আমরা 6 ধরছি, এটা 4 ধরছি, আপনারা 5 রাখতে পারেন, তাহলে এখানে 4 হবে বা 4 6 হবে, যেটা খুশি, আমরা রাউন্ড নাম্বার দিছি, তাহলে এটা হয়ে গেল। সেকেন্ড স্টেপ কি ছিল আমাদের? ফিক্সড মোমেন্ট বের করতে হবে। তাহলে ফিক্সড মোমেন্ট কত হবে এই প্রান্তের জন্য? মনে আছে ফিক্সের জন্য কত হয়? W²/12। তো বের করেন W কত? 24, L কত? 10, W²/12 করলে আসতেছে 200। ক্যালকুলেটর সাথে নিয়ে বসছেন? জি স্যার। W L মানে হচ্ছে 10, (²/12) এটা হবে নেগেটিভ। মনে আছে কেন নেগেটিভ?
বাম পাশে নেগেটিভ ডান পাশে জি পজিটিভ, স্যার, বাম পাশে নেগেটিভ, ডান পাশে মানে বাম পজিটিভ। ডান না, মানে হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। এখানে বাম পাশে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই ইট উইল ক্যারি দ্য সাইন অফ নেগেটিভ, এটা নেগেটিভ সাইনটাকে বহন করবে। এটা করলে আসে 200, তাহলে এই প্রান্তে কত হবে? পজিটিভ 200। জি স্যার, ব্যাস, এখন এই প্রান্তে এটার জন্য কত ছিল? মাঝখানে যদি লোড থাকে তাহলে সেটার জন্য মোমেন্ট কত? ডব্লিউ স্কয়ার ভাগ 8। তা বের করেন কত হয়? ডব্লিউ স্কয়ার বের করলে হয় এল স্কয়ার কেন হবে? আচ্ছা দেন ডব্লিউ স্কয়ার 80 ইনটু 10 স্কয়ার ডিভাইড বাই 8, 10 তো না 12, কত আসে? আরে এইটা তো আরেকটু ভুল করছেন আপনারা। এটা তো হচ্ছে রোলার সাপোর্ট, মানে হিঞ্জ সাপোর্ট, এর মাঝখানে মোমেন্ট কত হবে? মিড পয়েন্টে থাকলে মোমেন্ট WL/2 নাকি? হ্যাঁ, এটা যদি 80 হয়, এখানে শেয়ার কত হবে? 40, এখানে শেয়ার 40, শেয়ার ডায়াগ্রাম কেমন হবে? এইরকম। মোমেন্ট কত হবে? এইটুকু 40 ইনটু 6, টোটাল মোমেন্ট 240। 240 কে অর্ধেক করলে এদিকে 120 আর এইদিকে 120, এটা নেগেটিভ হবে এইদিকে আর এটা পজিটিভ হবে। স্যার একটু বলেন স্যার, বুঝতে পারিনি। এটা হচ্ছে কি, এটা তো রোলার মানে হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্টে মোমেন্ট কত হয়? এখানে মনে করেন 80 দেওয়া আছে না, তাহলে কি অর্ধেক আসবে কি? এখানে 40, অর্ধেক এখানে 40। জি স্যার, দুই পাশে ভাগ হয়ে যাবে। শেয়ার ডায়াগ্রাম কি হবে? উপর দিকে 40, এই পয়েন্টটা আসলে নিচ দিকে চলে যাবে 40, কারণ এখানে 80 হয়, নিচ দিকে 40 চলে যাবে, আবার এখানে আসছে উপর দিকে 40 হয়ে গেল। মোমেন্ট মানে কি? শেয়ারের এরিয়া। তাহলে এটা এরিয়া কত? ভূমি ইনটু উচ্চতা, ভূমি কত 6 আর উচ্চতা কত 40, 4 24, 240 হলো মোমেন্ট। তাহলে অর্ধেক যাবে বি পয়েন্টে, অর্ধেক যাবে সি পয়েন্টে, তাহলে 120। সি পয়েন্টে পজিটিভ হবে কারণ ক্লকওয়াইজ, আর বি পয়েন্টে নেগেটিভ হবে কারণ অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আপনার রাফ হিসাবে বের করে নেবেন, অথবা যেরকম বললাম আগে মনে রাখবেন। দেখেন এইভাবে বের করতে গেলে আপনার কত সময় লাগলো না? 1 মিনিট 2 মিনিট লেগে গেল। এত সময় কোথায় পাবেন? মনে রাখলে খুব সহজ। যেমন এটা যদি আপনি বের করতে যাইতেন, তো এটা বের করতে তো আপনার আধা ঘন্টা লাগতো বা 20 মিনিট লাগতো, কিন্তু মনে রাখছে WL/12 হয়ে গেছে, ক্লিয়ার। এইটুকু আমাদের মনে নাই, তাই আমরা ওই শেয়ার ডায়াগ্রাম করে, মোমেন্ট ডায়াগ্রাম করে, টোটাল মোমেন্ট বের করে 2 দ্বারা ভাগ করে করছি। কত কাজ বেরিয়ে গেল না, এই জন্য মনে রাখবেন। এখন তাহলে পরের কাজে আসি, ব্যালেন্স মোমেন্ট। ব্যালেন্স মোমেন্ট কি? আর গুণন আসি আসতে একটু বেশি বেশি আর কি। তাহলে এই পয়েন্টে তো 200 না, এই পয়েন্টে কত? প্লাস 200 মাইনাস 120, তাহলে কার্যকরী মোমেন্ট কত? 80। এটুকু এখানে রাফলি লিখে রাখবেন, এটুকু 80 না? জি স্যার। আর এখানে তো 120 তাহলে আমরা এখন মোমেন্টকে ব্যালেন্স মোমেন্ট মানে কি? ব্যালেন্স মানে মোমেন্ট মানে হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা মোমেন্টকে গুণ দিব। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 আর মোমেন্ট 200 গুণ করলে কত হবে? 0 হবে। আর এখানে আমাদের ব্যালেন্স মোমেন্ট ছিল প্লাস 18, এবং খেয়াল রাখবেন যে এরকম চিহ্ন তার বিপরীতটা দিয়ে করতে হবে। এখানে ছিল প্লাস 200 মানে মাইনাস 200, তাহলে আমরা এটাকে প্লাস 200 ধরে 0 দ্বারা গুণ করলাম এটার সাথে, এটা বিপরীত চিহ্ন নিয়ে, এখানে হয়ে গেল 0। এই পয়েন্টে টোটাল মোমেন্ট হচ্ছে প্লাস 80, সেটাকে আমরা ধরলাম কত? মাইনাস 80,
গুণ করব কি 0.6 দ্বারা, তো গুণ করেন -80 কে 0.6 দ্বারা, -18 প্লাস 0.6 করলে -48, লিখলাম -48। এই পয়েন্টে আবার কত আছে, এই 80 কে গুণ করব 0.4 দ্বারা, তাহলে সেটা হবে -32, কারণ এই 80 কি প্লাস, এখানে মাইনাস হবে, এই 120 কে প্লাস, এখানে মাইনাস হবে, কত দ্বারা গুণ হবে, 1 দ্বারা। তাহলে ব্যালেন্স মোমেন্ট পেয়ে গেলাম। ব্যালেন্স মোমেন্টের পরে ক্যারি ওভার মোমেন্ট। ক্যারি ওভার মোমেন্ট কি, আর গুণন, সরি, ক্যারি ওভার মোমেন্ট হচ্ছে এই ব্যালেন্স যে মোমেন্টটা বের করলাম তার 50% যাবে এই প্রান্তে, আর এখানকার 50% এই প্রান্তে। 0 50% 0 এই প্রান্তে, 48 এর 50% -24 এই প্রান্তে। এখানে ছিল 32, 16 আসবে এই প্রান্তে, এখানে 112, 60 আসবে এই প্রান্তে। এখানে কিন্তু মাইনাস থাকলে মাইনাসে আসবে, প্লাস থাকলে প্লাসে আসবে। ক্যারি ওভার মোমেন্টের পরে কি, আবার ব্যালেন্স মোমেন্ট। ব্যালেন্স মোমেন্ট মানে কি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা যেই মোমেন্ট তার বিপরীত চিহ্ন গুণ, এখানে -24 তাহলে +24, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, 0, তাহলে এটা হবে 0। আর এখানে হচ্ছে আমাদের এই পয়েন্টে, যেমন আগে আমরা গুণ করছিলাম +200 এবং -120 মিলে হয়েছিল 80, এখন তাই করব, 0 আর -60 যোগ করলে কত হয়, -60, তা -60 এর বিপরীত চিহ্ন নিতে হবে, +60, এই 60 কে গুণ করব কি 0.6 দ্বারা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, আর এই প্রান্তে যোগ করব 0.4 দ্বারা, যে চিহ্ন তার বিপরীত চিহ্ন দেব, মাইনাস থাকলে প্লাস, এখানে একইভাবে। তখন এই পয়েন্টটাকে আবার রিপিট করব, আবার ক্যারি ওভার মোমেন্ট। ক্যারি ওভার মোমেন্ট মানে কি, এই পয়েন্টের অর্ধেক এই পয়েন্টে, এখানকার অর্ধেক এই পয়েন্টে, অর্থাৎ এখানে 36, এখানে 0, এখানে 12, এখানে 8 এর 16 অর্ধেক, এখানে 8। আবার ব্যালেন্স মোমেন্ট। ব্যালেন্স মানে কি, তার বিপরীত চিহ্ন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা গুণ, 0 এর সাথে -18, 0, এই পয়েন্টে +8 হচ্ছে, তাহলে মাইনাস নিতে হবে, -8 গুণ হবে এই 0.6 দ্বারা, -4.8, এবং -8 গুণ হবে এই 0.4 দ্বারা, -3.2, +12 কে -12 করতে হবে, গুণ করতে হবে 1 দ্বারা, তাহলে -12। এটা করার পর আবার ক্যারি ওভার মোমেন্ট। ক্যারি ওভার মানে কি, আবার অর্ধেক অর্ধেক আসবে। এইভাবে আমি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত এগুলো 0 হয়ে যায়। অর্থাৎ এই প্রসেসটা বারবার আমি রিপিট করব, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মোমেন্টটা 0 হয়ে যায়, আর কোনো মোমেন্ট না থাকে। যেমন এখানে কোনো মোমেন্ট নাই, এটা 0, এখানে 0.004, এখানে 0.032, এখানে 0.19, মানে প্রায় সব শেষ। তো আপনার আর নাই, খাবেন কি, সব শেষ হয়ে গেছে। এখন যোগ করে হিসাব করবেন কত টাকার খাইলাম, বলেন আপনার পেটের ক্ষুধা সব শেষ। এখন রেস্টুরেন্টে মামার বলবেন, মামা এবার হিসাব করেন কত খাইলাম। এখন সব হিসাব করেন কত বিল হইলো আপনার, এ পয়েন্টের বিল কত হয়েছে, এখানে সব যোগ করবেন, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যা হয় তা যোগ করে কি হলো, -206। এই পয়েন্টে যোগ করলে 186, এই পয়েন্টে 86, এই পয়েন্টে 0। এখন দেখেন, আমি এর আগে বলছিলাম যে মাঝে যদি কোনো হিঞ্জ সাপোর্ট থাকে, এই পাশে যেই মোমেন্ট হবে এই পাশে একই মোমেন্ট হবে, ব্যালেন্স করার জন্য। দেখেন এক হয়েছে কিনা, +186 -186, তার মানে কি, সে কিছু নেয় নাই, কারো কিছু দেয় নাই, 0। তাহলে আপনাদের এখানে খটকা লাগছিল না যে স্যার এই হিঞ্জ সাপোর্ট, আপনি এখানে বললেন মোমেন্ট 0, নাই কোনো মোমেন্ট, হিঞ্জে মোমেন্ট নেয় না। আবার এখানে দেখলাম এই 200 +200 -120, এই মোমেন্ট কই থেকে আসলো। আলটিমেটলি দেখেন দিন শেষে হিসাব করে দেখেন, সে কি কোনো মোমেন্ট নিল না। একবার আপনার কাছ থেকে 20 টাকা নিল, আবার আপনাকে 20 টাকা দিয়ে দিল, তাহলে কি সে আপনার কাছ থেকে কোনো কিছু নিল? জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য সে আপনার কাছ থেকে কিছু নিছিল, আবার আপনাকে কিছু দিয়ে দিল। আলটিমেটলি কিন্তু মোমেন্ট নিচ্ছে কে, এই একমাত্র ফিক্স সাপোর্ট যে, সেই শুধু মোমেন্টটা নিতেছে 206 সামথিং। এই পাশেও সমান, এই পাশেও সমান, 0 হয়ে যাচ্ছে, আর এ তো নিলই না, কিন্তু 0 হয়ে গেল সব। যদিও কিন্তু আমরা এখানে মোমেন্ট পাইছিলাম, কত পাইছিলাম,
120 প্লাস শেষ পর্যন্ত সে দিয়ে তার কিছুই নাই, সব দিয়ে সে ফকির, মোমেন্ট নাই, জিরো, সে ফকির হয়ে গেছে। আর এ থাকার পরও ফকির, মানে শুটকুট পরে আছে, আলটিমেটলি সে কিন্তু ফকির, তার কিছু নাই। সে সুন্দর বুট জুতা সাফারি শুট পরে বসে আছে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য, কিন্তু সে আসলে হিন সাপোর্ট, সে কিন্তু মোমেন্ট নিয়ে নেবে না, আলটিমেটলি সে কিন্তু মোমেন্ট নেবে, শুধু ফিক্সার মোমেন্ট থাকবে। এইবার আমাকে বলেন কার কোথায় সমস্যা? স্যার বুঝতে পারছি। কি কি যোগ করবেন সেটা হলো যে ফিক্সড ইন মোমেন্ট আর ক্যারি ওভার মোমেন্ট, ব্যালেন্স মোমেন্ট, তিনটা যোগ করে আসবেন। ফিক্সড ইন মোমেন্ট, ক্যারি ওভার মোমেন্ট, ব্যালেন্স মোমেন্ট, মানে সোজা হিসাব। ফিক্সড ইনে যা থাকবে এরপরে কি ক্যারি ওভার মোমেন্ট যা থাকবে সেটা ওর সাথে যোগ করে দেবেন, আর হচ্ছে ব্যালেন্স মোমেন্ট, সেই কলাম বরাবর যোগ বিয়োগ করে যা পাবেন সেটাই। তাহলে এই একটা অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে এখান থেকে 10 রকমের অঙ্ক দিলে আপনাদের কোনো সমস্যা হবে? স্যার এটা এই ম্যাথটা করে তারপরে একটু বুঝে তারপরে নেক্সট ক্লাসে আপনাদের ডিসকাস করলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এখানে যে ডিটেইলস, এখানে কিছু ক্যালকুলেশন দেওয়া আছে কিভাবে কোন মোমেন্টটা আসলো, এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কিভাবে আসলো, এখানে আর অনেক বেশি প্রিসাইজ করছে তারা। স্টিফনেস কে পর্যন্ত বের করে নিয়েছে। আপনারা জানেন স্টিফনেস কার সমানুপাতিক? স্টিফনেস হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার সমানুপাতিক। কে এখান থেকে এই পয়েন্ট, এটা কনস্ট্যান্ট, 10 কনস্ট্যান্ট, কে ইজ ইকুয়াল টু কত? কে প্রপোর্শনাল টু 5i। ওই জন্য আমাদের এখানে 0.55 আসছিল, কিন্তু এখানে তা দেখেন, এখানে কিন্তু ক্যালকুলেশন দেখাইছি আমরা একবারে কাটায় 0.6 আসতেছে, 0.6 এ আসছে। .61 আসে, তারা 6 নিয়েছে। আপনি ওইটা যদি করেন ওইটা কোনো সমস্যা নাই, ওটা হচ্ছে একটু সিম্পলেস্ট ওয়ে। এখানে অনেকটা মানে অনেক ভ্যালু বের করে এখান থেকে ক্যালকুলেশন করছে, কে বের করছে 4l বা ei ব্লা ব্লা করে এই মানগুলোকে বাদ দিয়ে দিয়েছে, ই রাখছে, ই কে কনস্ট্যান্ট ধরেছে, i এর মান বসাইছে, এইভাবে করে করছে, যেটা তার সুবিধা মনে করছে সেভাবে করে। আর এখানে এটাও লেখা আছে যে ফিক্স সাপোর্টের জন্য 0 আর রোলার সাপোর্টের জন্য 1। তো যেটা আমি আগে আপনি উদাহরণ দিয়ে বলেছি, বিভিন্ন প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে, প্র্যাকটিক্যাল বলতে আনঅফিশিয়াল বাস্তবতা দিয়ে। এরপর এখানে ক্যালকুলেশন করে বের করছে কেন আমাদের 200 আসলো, কিভাবে এটা আমাদের 120 PL/8 সেখান থেকে করে আমাদের 120 আসে। তো মোমেন্ট ডায়াগ্রাম থেকে বের করতে পারেন, সেখান থেকে করা যায়। এরপরে ক্যালকুলেশন দেখাইছি আমরা। এরপর একটা এসএফডি বিএমডিও টোটাল ড্র করছি আমরা এখানে। দেখেন আমি যদি এই পয়েন্টে মোমেন্টটা পেয়ে যাই, তাহলে আমি এখানকার রিঅ্যাকশন বের করতে পারবো না? বুঝতেছেন? স্যার মোমেন্ট পাইলে আবার কিভাবে রিঅ্যাকশন পাবো? বুঝেন নাই? আপনি এখানে মোমেন্ট নিবেন, মোমেন্ট তো নিতে পারেন কোন স্ট্রাকচারে। মোমেন্ট নিলে এখানকার মান পাবেন, এখানকার মান পাবেন, এই পয়েন্টের ইউডিএল একাউন্টের মোমেন্ট পাবেন। মোমেন্ট মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স এখানকার পাবেন, এইটা পাবেন আননোন, বের হয়ে যাবে সলিউশন করলে। অথবা আরেকটা প্রসেস আছে, সেটা হলো মোমেন্ট ডায়াগ্রাম থেকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করা যায়। মোমেন্ট ডায়াগ্রাম থেকে কিভাবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করে? আমরা জানি যে কোনো মোমেন্ট ডায়াগ্রাম যদি 1 ডিগ্রি হয় তাহলে শেয়ার ফোর্স কত হয়? স্ট্রেট লাইন, রেক্ট্যাঙ্গুলার হয়। স্যার আবার বলেন স্যার। কোন একটা, যেমন এইটা দেখেন, আমি উদাহরণটা দেখাচ্ছি। এটা যদি ইউডিএল হয়, এর শেয়ার ফোর্সটা কেমন হবে? এরকম। মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? এরকম। এটা 2 ডিগ্রি কার্ভ, এটা 1 ডিগ্রি কার্ভ। অর্থাৎ এখান থেকে এই ডায়াগ্রাম কিভাবে বের করি? এটা এরিয়া বের করে, এটুকু এরিয়া বের করে, অর্থাৎ উল্টা প্রসেস করব। যদি মোমেন্ট ডায়াগ্রাম পাই, শেয়ার ডায়াগ্রাম থেকে যে প্রসিডিউরে মোমেন্ট ডায়াগ্রাম পাই,
মোমেন্ট ডায়াগ্রাম থেকে তার উল্টা প্রসিডিউরে শেয়ার ডায়াগ্রাম হয়। এইগুলো আরেকটা প্রসেস। আর আরেকটা প্রসেস যেটা সেটা হলো যেরকম ভাবে এখানে আমরা তিনটা মেম্বারকে আলাদা আলাদা করে শেয়ার বের করলাম, ওইরকম আপনি মোমেন্ট বের করলাম, আপনি আলাদা আলাদা করে শেয়ার বের করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যেমন এইটুকুকে আপনি আলাদা করবেন, আলাদা করে এখানে লোড দেওয়া আছে, এই পয়েন্টে মোমেন্ট জানেন, মোমেন্ট নিয়ে এই শেয়ার ফোর্স দায়ী করে ফেলবেন। আবার এইটুকু আলাদা করবেন, এখানকার মোমেন্ট জানেন, এই পয়েন্টে মোমেন্ট নিবেন, মোমেন্টের মান আপনি জানেন। আগে আমরা কেন মোমেন্ট নিতে পারতাম না? কারণ এখানে মোমেন্ট জানি না। ফিক্স সাপোর্টে আমরা লিখতে পারি মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, আমরা এম ইজ ইকুয়াল টু 0 কোথায় লিখতাম? রোলার সাপোর্টে বা হিঞ্জ সাপোর্টে। ফিক্স সাপোর্টে কখন দেখছেন কোন স্যার লিখছে মোমেন্ট ইজ ইকুয়াল টু 0? না স্যার। হ্যাঁ, মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশন আছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। কখন? ওটা রোলার সাপোর্ট বা হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে, নট ফর ফিক্স সাপোর্ট। তাহলে যদি আমি মোমেন্টের মানটা পেয়ে যাই, লিখবো মোমেন্ট ইজ ইকুয়াল টু কথা 206। এরপর আমি এখান থেকে মোমেন্টটা নিব, নিলে তার রিঅ্যাকশনটা আননোন থাকবে, রিঅ্যাকশনটা বের করে ফেলবো। এখান থেকে একটা রিঅ্যাকশন পেলাম আর এখান থেকে আরেকটা রিঅ্যাকশন, দুটো যোগ করে দিলে এটা হয়ে যাবে। দেখেন এখানে তাই করছে, যে এই পাশ থেকে নিয়ে করছে 117 আর এই পাশ থেকে করে পাইছে 155, দুটো যোগ করে দিলে কত হবে? 173.54। এই হলো মোমেন্ট, মানে রিঅ্যাকশন। এখন রিঅ্যাকশন যদি পেয়ে যান, মোমেন্ট যদি পেয়ে যান, মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারবেন না আপনারা? ভেরি সিম্পল। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি? এবার আবার 112.03, তাহলে উপর দিকে উঠবে পজিটিভ, এটা ইউডিএল। নেগেটিভ 112 সাথে টোটাল ফোর্স কত হবে? 124। কিভাবে 124 হলো? এই 24 এর সাথে 10 গুণ করলে টোটাল ফোর্স পেয়ে যাব 240। তাহলে 182 এর সাথে 240 বিয়োগ কত হয়? এই পয়েন্টটা নিচে আসবে, -118 হয়, তাহলে এটা যোগ হয়ে যাবে। এরপর এখানে 173, তাহলে -118 প্লাস 173.54 যোগ করলে এটা পজিটিভ হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারেন তো? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। স্যার হ্যাঁ, আমি কিন্তু বলে যাচ্ছি আবার, কারণ আপনারা শেয়ার ফোর্স ডায়াগ্রাম 2 সেমিস্টারে করে আসছে, সেজন্য অত ডিটেইলস বলতেছি না, শুধু যৌগিক বলে বলে বোঝাচ্ছি। তাহলে এটা যদি উপর দিকে উঠে যায়, এখানে আর কোনো ফোর্স নাই, সেই স্টেট চলে আসবে 55, এখানে 80 আছে, 80 নেগেটিভ আর 55 পজিটিভ, তাহলে ওই বাদ দেন দিলে হবে 24.45। এটা এখানে এর মাঝে কোনো লোড নাই, ডাইরেক্ট চলে আসবে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ মিলে যাবে, 0 হয়ে যাবে। তার আমাদের শেয়ার ডায়াগ্রাম ওকে আছে, 0 সাথে মিলে গেলে ইটস ওকে। এবারে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবেন। শেয়ার ডায়াগ্রামের এরিয়া হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম, বাট প্রথমে একটা মোমেন্ট আমাদের আসে দেওয়া ছিল কত? 206.66 নেগেটিভ, তাহলে নিচ থেকে শুরু করতে হবে 206.66। এরপরে এইটুকুর এরিয়া বের করতে হবে, এইটুকুর জন্য সিমিলার ট্রায়াঙ্গেল করে বের করতে হবে এইটুকুর দূরত্ব কতটুকু। সেই দূরত্ব বের করলাম 5.08, তাহলে এরিয়া কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওই এরিয়া হবে পজিটিভ আর এই 206 সামনে নেগেটিভ, যোগ করলে আসবে 103.23। এটা কিন্তু স্ট্রেট লাইন দিলে হবে না, কারণ আমি আগে বলছি এটা যদি স্ট্রেট লাইন হয় পরটা কার্ভ হবে, এটা 1 ডিগ্রি, তার মানে এটা 2 ডিগ্রি হবে, এরকম কার্ভ হয়ে হবে। স্যার 2 ডিগ্রি স্যার। এবং এটা আছে পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এভাবে কমে এই পর্যন্ত আসবে। এটা 1 ডিগ্রি, তাহলে এটা হবে এটা হচ্ছে 0 ডিগ্রি, মানে স্ট্রেট লাইন। এটা হবে 1 ডিগ্রি, মানে হচ্ছে ওই যে ইনক্লাইন লাইন। তাহলে 1 ডিগ্রি দিলাম, যা হয়ে যোগ করে বাস শেষ। এসএফটি খুবই সিম্পল। এই অঙ্কটা ফুল আপনারা ভালো করে করবেন। জি স্যার। আর এখানে একটা সূত্রের প্রমাণ দেওয়া আছে, প্রমাণটা আপনারা দেখবেন। আমি সূত্রের প্রমাণটা এগুলো কথাবার্তা বলে ফেলছি অলরেডি আগে, এখন প্রমাণ আপনারা দেখবেন, দেখলে পাবেন যে শেষে যে স্টিফনেস কোন মেম্বারের বা রোটেশন সেটা হয় 4 EI/L, কে এই বিজগুলো 4 EI/L। যে সূত্রটা এখানে আমরা ইউজ করেছি, এই যে এটা 4 EI/L, এটা কেন হইলো সেটার প্রমাণ এখানে। এটা প্রমাণ দেওয়া আছে, আপনারা দেখলে বুঝবেন, যোগ বিয়োগ শুরু। তাহলে ওই অঙ্ক থাক, বাকি পরের ক্লাসে আমরা একটু বড় অঙ্ক দেখব, তারপরে আমরা আমাদের এই চ্যাপ্টার ক্লোজ করব আমরা। স্যার